সো হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা অসাধারণ সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে স্নাইপার দ্য হোয়াইট রেভেন। সিনেমাটি মুক্তি পেয়েছিল 2022 সালে, মানে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয় তার 3 মাস পরে। কিন্তু সিনেমাটির নির্মাণ শুরু হয়েছিল 2019 সালে। মানে এটা দেখে মনে হয় যে এই সিনেমা যে তৈরি করেছে সে 3 বছর আগেই জানতে পেরেছিল যে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করবে। তো যাই হোক, এই সিনেমার প্লটটা যদি আমি খুবই সংক্ষেপে বলি, সেটা হচ্ছে আমরা ইউক্রেনে বসবাসকারী একজন টিচারকে দেখব, যে এতটাই গরিব ছিল যে সে তার প্রেগনেন্ট স্ত্রীর সাথে একটা খোলা অন্যের জায়গায় কুড়ে ঘরে বসবাস করতো। মানে তাদের জমে জমা বাড়িঘর কিছুই নেই, আর সে খুবই অল্প বেতনে স্কুলে বাচ্চাদের পড়াতো এবং আমরা দেখি সে সাইকেলে করে প্রতিদিন স্কুলে যেত। কিন্তু একদিন তার জীবনে এমন একটা ঘটনা ঘটে যার জন্য তার পুরো জীবন বদলে যায়। মানে হয় কি, একদিন রাশিয়ান সোলজাররা এসে তার স্ত্রীকে রেপ করার চেষ্টা করে এবং তাকে হত্যা করে, আর তারপর সে তার স্ত্রীর প্রতিশোধ নেওয়ার জন্য নিজের কলম সাইডে রেখে ইউক্রেনের সবচেয়ে ভয়ঙ্কর স্নাইপার ওয়ারিয়র হয়ে যায়। এবং তার নিশানা এতটাই সঠিক ছিল যে সে 5 কিলোমিটার দূর থেকেও প্রতিপক্ষকে একেবারে নিখুঁতভাবে শুট করে মেরে ফেলতে পারত। আর তার মেইন লক্ষ্যই কিন্তু ছিল তার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেওয়া। কিন্তু এই মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে তার কি কি ভয়ানক মিশন করতে হয় বা কি কি ভয়ানক বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়, সেটাই আমরা এই সিনেমাতে দেখব। তো এই সিনেমা যখন শুরু হয় তখন আমরা ইউক্রেনের সবচেয়ে নিরীহ একটা এরিয়া ডোনবাসকে দেখি। আর অলরেডি আমরা যারা রাশিয়া ইউক্রেনের যুদ্ধের খবর জানি তারা কিন্তু জানি যে রাশিয়া কিন্তু বর্তমানে মনে হয় ডোনবাস দখল করে রেখেছে আর কি। তো ওখানে মিকোলা নামের একটা লোক তার স্ত্রী নাদিয়ার সাথে ছোট্ট একটা কুড়ে ঘরে বসবাস করতো। তারা খুবই গরিব ছিল, কিন্তু তাদের ম্যারিড লাইফে তারা অনেক সুখী ছিল। তো এখানে আমরা দেখতে পাই নাদিয়া কিন্তু একজন ড্রয়িং আর্টিস্ট ছিল, আর সে তার ড্রয়িং বানানো এবং লাকড়ির মধ্যে নকশা করতে অনেক পছন্দ করত। আর খারাপ আত্মা বা ভূতের হাত থেকে বাঁচার জন্য নাদিয়া করে কি মিকোলার জন্য লাকড়ি দিয়ে একটা অ্যাঞ্জেল বানিয়ে দেয়, আর সেটা মিকোলার বাহুতে বেঁধে দেয়। আর এদিকে মিকোলা করতো কি, তার বাড়ির কাছে একটা স্কুলে অঙ্ক পড়াতো। তো প্রতিদিন সে তার সাইকেলে করে বাচ্চাদের পড়ানোর জন্য যেত, আর তাদের বাড়ির বাইরে সাদা রঙের একটা পাথরের কোন একটা জিনিস বানানো ছিল, যেটা আসলে শান্তির প্রতীক। মানে ওরা একটু ধার্মিক টাইপ ছিল আর কি। আমরা যেমন অনেকে ঘরের সামনে বিসমিল্লাহ রাখি, সেরকম একটা কিছু আর কি। তো যাই হোক, এখানে আমরা অবাক হয়ে দেখতে পাই মিকোলার বাড়িতে কিন্তু কোনো ধরনের বিদ্যুৎ ছিল না এবং তার ঘরে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইসও ছিল না। ফর এক্সাম্পল লাইক টিভি, মোবাইল বা রেফ্রিজারেটর কিচ্ছু ছিল না, যার ফলে তারা পৃথিবীর কোনো খবর বা আপডেট সম্পর্কে জানতেই পারতো না। পুরো দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় ওদের বোঝার কোনো সিস্টেমই নেই। তো আমার খুব অবাক লাগলো যে আফ্রিকার কোনো দেশও হয়তো এই অবস্থায় নেই। ওদের যে এত গরিব দেখানো হয়েছে, হয়তো সিনেমার প্রয়োজনে দেখানো হয়েছে এরকম। তো যাই হোক, ওদের দিনকাল ভালোই চলছিল। তো মিকোলা যখন স্কুলে যেত একমাত্র তখন সে ব্রেক টাইমে টিভিতে কিছুক্ষণ নিউজ দেখতে পারতো। তো একদিন সে টিভিতে দেখে যে ইউক্রেনের রাজধানীতে আন্দোলন চলছে, আর সরকার ওই আন্দোলনকারীদেরকে গুলি করে মেরে ফেলছে। আবার ওদিকে রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ করে ইউক্রেনকে দখল করতে যাচ্ছে। মানে অলরেডি রাশিয়ার সাথে ইউক্রেনের একটা ঝামেলা চলছে, আর রাশিয়ার পক্ষের যারা আছে তাদেরকেই মূলত সরকার দমন করছে। তো এই নিউজ সে শুনে, কিন্তু সে একটা ছাপোষা মানুষ, নিরীহ মানুষ, এগুলো দিয়ে তার কি, সে করে কি ক্লাস নেওয়ার জন্য চলে যায় এবং বাচ্চাদেরকে অনেক ভালোবেসে ভালোভাবে পড়ায়। কিন্তু ওই ক্লাসে ইভান নামের একটা বদমাস ছেলে ছিল, যে মিকোলাকে একদমই পছন্দ করতো না। এমনকি যখনই সুযোগ পেত তখনই মিকোলাকে ইনসাল্ট করতো। মানে কিভাবে মিকোলাকে স্কুল থেকে তাড়ানো যায় এই ব্যাপারেই ভাবতো। কিন্তু মিকোলা অন্য ধরনের একটা মানুষ ছিল, সে কখনোই ওই ইভানের আচরণে রাগ করতো না। তো একদিন সকালে আমরা দেখি মিকোলা যখন স্কুলে পড়াতে যাচ্ছিল তখন সে রাস্তায় কিছু আর্মি দেখতে পায়। তো সে মনে করে হয়তো তার দেশের আর্মি কোনো কাজে এসেছে, তো ওদিকে তেমন কোনো পাত্তা না দিয়ে সে চলে যায়। কিন্তু এরপর যখন সে স্কুলে পৌঁছায় সে দেখতে পায় পুরো স্কুল ফাঁকা, একটা মানুষও নেই। তো সে চিন্তায় পড়ে যায় কি হলো। আর এরপর সে যখন টিভিতে নিউজ দেখতে পায় তখন দেখতে পায় যে ইউক্রেন দখল করার জন্য রাশিয়ান সৈন্যরা অলরেডি ইউক্রেনে ঢুকে পড়েছে। তো এতে সে বুঝতে পারে রাস্তায় যে সেনা দেখেছে সেটা আসলে রাশিয়ান সেনা ছিল। এবং পুরো বিষয়টা দ্রুত বুঝতে পেরে তার বইয়ের টেনশন করে সে দ্রুত বাড়ির দিকে ছুটে যায়, কারণ বাড়িতে না দিয়ে একা রয়েছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ রাশিয়ান সৈন্যরা তার স্ত্রীকে ধরে মারছিল। তো মিকোলা তার স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করে এবং রিকোয়েস্ট করে যে আমার স্ত্রী প্রেগনেন্ট, ওকে তোমরা কিছু করো না। কিন্তু উল্টো রাশিয়ান সোলজার্সরা ওকে মারতে থাকে। আর তারপর আমরা দেখি রাশিয়ান সোলজার্সরা করে কি ওদের বাড়িতে আগুনও লাগিয়ে দেয়, আর বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তো পুরো বাড়ি যখন পুড়ে যাচ্ছে তখন নাদিয়া এটা দেখে রেগে রাশিয়ান সোলজারদের দিকে পাথর ছুঁড়ে মারে, কিন্তু তখনই একটা রাশিয়ান সোলজার নাদিয়াকে গুলি করে মেরে ফেলে। তো মিকোলা তখন পুরো স্তব্ধ হয়ে যায় এবং তার স্ত্রীর বডির কাছে এসে অঝরে কাঁদতে থাকে। আর এর কয়েক ঘন্টা পর আমরা দেখি ইউক্রেনের দুজন সোলজার মিকোলার বাড়িতে আসে এবং মিকোলা যখন পরিচয় দেয় যে আমি ইউক্রেনের, এবং তার সব ঘটনা যখন জানতে পারে তখন ওর স্ত্রী নাদিয়ার জন্য শোক প্রকাশ করে, আর তারপর নাদিয়ার জন্য একটা কবর খুঁড়ে তার স্ত্রীকে দাফন করে। তো যেহেতু রাশিয়ান সোলজাররা মিকোলার পুরো বাড়ি পুড়িয়ে দিয়েছিল এবং তার স্ত্রীকেও মেরে ফেলেছিল, এজন্য সে প্রতিশোধের আগুনে জ্বলছিল। যদিও মিকোলা কিন্তু অনেক ভালো একটা মানুষ ছিল, কোনো ঝামেলার মধ্যে নাই, কোনো ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে নাই, কোনো ধরনের কোনো কিছুর মধ্যে নাই। কিন্তু তারপরে ওর জীবনে খালি দুই দেশের গ্যাঞ্জামের জন্য, পলিটিক্যাল ইস্যুর জন্য অশান্তি চলে আসলো বা অন্ধকার হয়ে গেল। তো মিকোলা এখন
তখন পুরো অন্যরকম হয়ে যায় এবং সে যে কোনো মূল্যে রাশিয়ান সোলজারদের কাছ থেকে নিজের স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। আর এই জন্য সে ইউক্রেনের সোলজারদের রিকোয়েস্ট করে, দয়া করে তোমরা আমাকেও তোমাদের সাথে নিয়ে যাও, আমিও ইউক্রেন আর্মিতে যুক্ত হতে চাই। তো এটা শুনে ইউক্রেনের সোলজার্সরা তাকে মিলিটারি ক্যাম্পে নিয়ে যায়। আর যাওয়ার আগে মিকোলার ওই লাকড়ির তৈরি যে অ্যাঞ্জেলটা ছিল সেটা নিজের সাথে করে নিয়ে যায়, কারণ এটাই তার স্মৃতির শেষ স্মৃতি। তো এরপর তারা যখন মিলিটারি ক্যাম্পে পৌঁছায় তখন তাদের ক্যাম্পের যে কমান্ডার ছিল সে যখন মিকোলাকে দেখে সে বলে, ওকে দেখে আমার পছন্দ হচ্ছে না, আর এই লোকটা গোয়েন্দা হতে পারে, ও রাশিয়ানও হতে পারে। তো এখানে একটা কথা বলি, আমরা ইন্ডিয়ানরা যেমন সেম চেহারা, তো রাশিয়া, জর্জিয়া, ইউক্রেন, বেলারুশ ওদের সব মানুষগুলো সেম চেহারা। তো এই জন্য মনে করছে যে মিকোলা হয়তো রাশিয়ান হতে পারে, জাসুস টাইপের। কিন্তু মিকোলা তখন তার কাহিনী বলে যে রাশিয়ান সোলজার্সরা একটু আগে আমার প্রেগনেন্ট স্ত্রীকে আমার চোখের সামনে হত্যা করেছে, আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে। তো আমার কাছে এখন বেঁচে থাকার মতো কোনো কিছু অবশিষ্ট নেই। তো আমি যতক্ষণ বেঁচে আছি আমার লাইফের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে আমি রাশিয়ান সৈন্যদের মারবো আর নিজের দেশকে বাঁচাবো, যাতে ওই রাশিয়ান সোলজার্সরা আর কারো ঘর না জ্বালাতে পারে। তো এটা শুনে কমান্ডার অনেক খুশি হয় আর মিকোলাকে ইউক্রেন আর্মিতে ভর্তি করে নেয়। আর তারপর তার ট্রেনিং শুরু হয়ে যায়। তো এখানে উল্লেখ্য, মিকোলা কিন্তু বন্দুকের ব্যাপারে কিছুই জানতো না। তো যাই হোক, এরপর যখন ট্রেনিং শুরু হয় সৈন্যদের যে কে কত দ্রুত একটা বন্দুক অ্যাসেম্বল করতে পারে, তখন আমরা দেখি মিকোলার যেহেতু কোনো এক্সপিরিয়েন্স নেই, ওর বন্দুক অ্যাসেম্বল করে অনেক স্লো হয়। তো তখন সবাই ভাবে ও কখনোই একটা সৈন্য হতে পারবে না বা অনেক সময়ের ব্যাপার। কিন্তু আমরা দেখি মিকোলা কিন্তু পুরো ক্ষেপে ছিল এবং সে তার পুরো ফোকাস ট্রেনিং এ লাগায় যাতে সে খুব দ্রুত একটা ভালো সোলজার হতে পারে। তো এইভাবে সে যখন কয়েকদিন ট্রেনিং করছিল তখন তাকে একটা সিনিয়র মিকোলা বলে ডাক দেয়, কিন্তু মিকোলা তখন বলে, আমাকে মিকোলা বলে ডেকো না, আমাকে র্যাভেন বলে ডাকবে। এটা শুনে সিনিয়র ওকে নিয়ে হাসাহাসি করে, বলে কোড নেম তুমি তখনই পাবে যখন তুমি পরিশ্রম করে নিজের একটা আলাদা পরিচিতি করতে পারবে। তো তখন মিকোলা করে কি, আরো ফোকাসড হয়ে যায় ট্রেনিং এর উপর এবং দিন রাত চেষ্টা করতে থাকে যে আমাকে বেটার করতে হবে। তো আমরা দেখি যখন অন্য সিপাহীরা ঘুমাচ্ছিল তখন মিকোলা কিন্তু তার পুরো প্র্যাকটিসে লেগে থাকতো। তো একদিন তাদের কমান্ডার তাদেরকে বলে, আমাদের কাছে স্নাইপার খুব কম রয়েছে, এজন্য তোমাদের মধ্যে থেকে কে কে স্নাইপার হতে চাও। তো এখানে একটা বিষয় উল্লেখ্য, ডাইরেক্ট সৈন্য আর স্নাইপার হওয়া কিন্তু অনেক ঝামেলা। স্নাইপার হলে হয় কি, একটা জায়গায় 10 থেকে 24 ঘন্টা বা 2 দিন পর্যন্ত কিন্তু বসে থাকতে হয় লুকিয়ে, সেটা ময়লার মধ্যে হতে পারে, জঙ্গলের মধ্যে হতে পারে। তারপর যখন সুযোগ পাবে গুলি করে একটা মেন কমান্ডার বা একটা ঘাঁটি উড়িয়ে দেবে। তো এই জন্য স্নাইপারে ইন্টারেস্টে মানুষ কম দেখায়, কিন্তু এর মধ্যে যে কয়েকজন হাত ওঠায় তাদের মধ্যে মিকোলাও ছিল। তো ওকে দেখে সবাই হাসাহাসি করতে থাকে। আর কমান্ডার তখন বলে, তুমি তো বন্দুকই ভালো মতো অ্যাসেম্বল করতে পারো না, তুমি কখনো স্নাইপার হতে পারবে না। কিন্তু মিকোলা বলে, আমার বিশ্বাস আমি ভালো একটা স্নাইপার হতে পারবো এবং এটা আমি প্রমাণও করতে পারবো, আর আপনি আমার যে কোনো টেস্ট নিতে পারেন। আর তখন কমান্ডার তাকে টেস্ট দিয়ে বলে, তোমাকে মাত্র 20 সেকেন্ডে এই AK-47 বন্দুকটি অ্যাসেম্বল করতে হবে। তো এখানে আমরা একটা জিনিস দেখে অবাক হই যে ওরা কিন্তু এখনো রাশিয়ান মেড অস্ত্র ইউজ করে। তবে এটা ভুল হবে, রাশিয়ান মেড না, ওরা সোভিয়েত মেড অস্ত্র ইউজ করে, কারণ একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল ইউক্রেন এবং ওই সময় যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় তখন সোভিয়েত ইউনিয়নের যে অস্ত্রগুলো ছিল ওই অস্ত্রগুলো সব দেশকে দিয়ে দেওয়া হয়। এমনকি ইউক্রেনে কিন্তু পারমাণবিক বোম পেয়েছিল, কিন্তু ওরা শান্তিপ্রিয় বলে পারমাণবিক বোমগুলো আবার রাশিয়ায় করে দিয়ে দিয়েছিল আর তার বাস এখন খাচ্ছে। তো যাই হোক, মিকোলার তো টেস্ট হবে। মিকোলা এখানে যেটা করে, সে তার চোখে কাপড় বেঁধে পুরো বন্দুকটি অ্যাসেম্বল করা শুরু করে এবং মাত্র 17 সেকেন্ডেই AK-47 অ্যাসেম্বল করে দেয়। তো এটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং এর আগে যারা মিকোলার উপর হাসছিল তারা মিকোলার জন্য এখন হাততালি দিতে থাকে। তো যাই হোক, এরপর আমরা দেখি মিকোলার স্নাইপার ট্রেনিং শুরু হয়ে যায় আর মিকোলা স্নাইপার ট্রেনিং এ খুবই মনোযোগ দিয়ে শিখতে থাকে। আর এইভাবে কিছুদিন পর ওই দিন আসে যখন সকল স্নাইপারদেরকে তাদের অফিসিয়াল বন্দুক দেওয়া হবে। তো এখানে আমরা দেখি বাকি সবাইকে নতুন আর ভালো মডেলের বন্দুক দেওয়া হয়, কিন্তু মিকোলাকে সোভিয়েত আমলের একটা পুরনো মডেলের বন্দুক দেওয়া হয় আর সেটি ঠিক মতো কাজও করে না। তো নিজের সাথে এরকম বিমাতা সুলভ আচরণ দেখে মিকোলা তার সিনিয়রকে বলে, স্যার আমাকে একটা নতুন মডেলের বন্দুক দিন। কিন্তু এতে সিনিয়র রেগে গিয়ে বলে, প্রথমে তোমাকে প্রুভ করতে হবে তুমি ভালো একটা স্নাইপার, তারপর তোমাকে ভালো মডেলের বন্দুক দেওয়া হবে, আমরা বন্দুকগুলো ওয়াশ করতে পারি না। তো যাই হোক, এরপর মিকোলা তার দ্বিতীয় লক্ষ্য সেট করে, সেটা হচ্ছে তাকে ভালো একটা স্নাইপার হতে হবে, ভালো একটা বন্দুক নিতে হবে। তো মিকোলা প্রস্তুত হয়ে যায় এবং আমরা দেখি এখানে সকল স্নাইপারদের লাস্ট ট্রেনিং শুরু হয়, যেখানে সিনিয়র অফিসার সকল স্নাইপারদেরকে বলে, যখন তোমরা নিজেদেরকে শত্রুদের কাছ থেকে লুকিয়ে নিশানা লাগাবে তখন যে পরিস্থিতি আসুক না কেন একদমই নড়বে না, শুধুমাত্র টার্গেটের উপর ফোকাস করবে এবং তাকে শুট করতে হবে। আর এরপর সিনিয়র এক এক করে সকল স্নাইপারদের কাছে গুলি করতে থাকে। তো যারা গুলি লাগার ভয় নড়ে চড়ে ওঠে তাদেরকে ট্রেনিং থেকে বের করে দেওয়া হয়। তো মিকোলার কাছে এসে যখন সিনিয়র গুলি চালায় ও পুরো ওর জায়গাতে অটল থাকে এবং মিকোলা তখনও ওই টার্গেটে তার পুরনো বন্দুক দিয়ে নিশানা লাগানোর চেষ্টা করে। আর এরপর আমরা দেখি সিনিয়র তাকে আরো কঠিন পরীক্ষা দেয়, বলে তুমি একবারই মাত্র তোমার টার্গেট দেখতে পাবে। তো এরপর মিকোলা তার টার্গেট ভালো মতো করে দেখে আর তারপর তার চোখ ঢেকে দেওয়া হয়। তো এর ফলে যেটা হয়, মিকোলা তার টার্গেটটা একটু ভুলে যায় আর তারপর মিকোলা যখন গুলি করে সেই গুলিটা মিস হয়ে যায়। কিন্তু সবাই বুঝতে পারে যে মিকোলা যদি নতুন বন্দুক ইউজ করতো এবং তার চোখের সামনে যদি কিছু রাখা না হতো তাহলে সে একদমই সঠিক নিশানা লাগাতে পারতো, কারণ অরিজিনাল যুদ্ধে তো আর এভাবে করা হবে না, মানে ওর আওকাতটা আর কি সবাই বুঝতে পারে। আর এদিকে আমরা দেখি রাতের বেলা স্নাইপার
স্নাইপারদেরকে নাইট শুট টেস্ট করা হয়, যেখানে ট্রেনার ফ্লেয়ার গান শুট করতেই সকল স্নাইপারদেরকে বলে যে ওই ফ্লেয়ার গানের আলোতে তোমরা যে টার্গেটটা দেখতে পাবে ওই টার্গেটে গুলি করতে হবে। মানে ফ্লেয়ার গান তো কয়েক সেকেন্ড থাকবে, ওই কয়েক সেকেন্ডের মধ্যে টার্গেট দেখে গুলি করতে হবে। তো এখানে আমাদের মিকোলা যেটা করে, ও কিন্তু অলরেডি ম্যাথে অনেক ভালো ছিল। তো ওই ফ্লেয়ার গান যখন ছাড়া হয় ওই আলোতেও শুট করে না, ওই আলোতে প্রথমেও করে কি ওর নিশানাটা অনুমান করে এবং মেমোরিতে সেভ করে রাখে। আর এরপর যখন পুরোপুরি অন্ধকার হয়ে যায় তখন ও তার টার্গেটটা শুট করে এবং দেখা যায় ওর নিশানাটা একমাত্র সঠিক জায়গায় লেগেছে, যেটা আর কেউ করতে পারেনি। তো পরের দিন যখন রেজাল্ট এসে দেখা যায় মিকোলা সবার ফার্স্ট হয়েছে এবং মিকোলার সিনিয়র অফিসার তখন তাকে স্যালুট দেয়। আর এরপর কর্নেল মিকোলাকে বলে তুমি খুব দ্রুত তোমার প্রয়োজনীয় জিনিস প্যাক করে ফেলো, কারণ তোমাকে আমরা একটা জরুরি মিশনে পাঠাচ্ছি বাকি সব স্নাইপারদের সাথে। তো মিকোলার ফার্স্ট মিশন ছিল পাশের একটা চেক পয়েন্টে রাশিয়ান আর্মিরা দখল করে রেখেছে। তো এই চেক পয়েন্টটা ক্লিয়ার করতে হবে যাতে ইউক্রেনের সৈন্যরা ওখান দিয়ে ঢুকতে পারে। তো এই জন্য মিকোলা করে কি তার সঙ্গীদেরকে নিয়ে ওই এলাকাতে ঢুকে পড়ে, সবাই যার যার গান পজিশন নেয়। তো এখানে সবাইকে কিন্তু এই চেক পয়েন্টটা ক্লিয়ার করতে বলা হয়েছে এবং সবাই যার যার আলাদা নিশানাও রেডি করে রেখেছে। তো যখনই ওরা রাশিয়ান আর্মিদের দিকে শুট করতে যাবে তখনই দেখতে পায় একটা গাড়ি চেক পয়েন্টের দিকে যাচ্ছে। তো বুঝতেই পারছো এটা ইউক্রেনের নাগরিক। তো কর্নেল তখন সবাইকে শুট করতে মানা করে দেয় এবং আমরা দেখি রাশিয়ান আর্মিরা ওই গাড়িকে থামায় এবং ওই গাড়িতে একটা কাপল কোথাও যাচ্ছিল। তো রাশিয়ান আর্মিরা করে কি তাদেরকে গাড়ি থেকে বের করে এবং ওদের পাসপোর্ট ওদের নিজেদের কাছে রেখে দেয়। আর তারপর মহিলাকে যায় রেপ করতে, যেটা সব যুদ্ধে হয়ে থাকে, আর পুরুষটাকে মেরে ফেলতে যায়। কিন্তু তখনই কর্নেল স্নাইপারদেরকে শুট করার অর্ডার দিয়ে দেয় এবং এক ঝাটকায় সবগুলো রাশিয়ান আর্মি মারা যায়। মানে সকল স্নাইপাররা আগে থেকে টার্গেট করে রেখেছিল কে কাকে মারবে। তো প্রথম মিশন খুবই ইজিলি সাকসেসফুল হয়ে যায়। তো এই জন্য তারা আনন্দের সাথে নিজেদের ক্যাম্পে ফিরে আসে। আর তখন মিকোলা দেখতে পায় বাকি সাথীরা ক্যাম্পে নেই। তো এই ব্যাপারে সে যখন জিজ্ঞেস করে সে জানতে পারে ওরা আরেক মিশনে গিয়েছে। কিন্তু ওই মিশন থেকে যখন ফেরত আসে দেখা যায় ওদের অনেক সাথী মারা গিয়েছে এবং সবাইকে রাশিয়ান সেরি নামের একজন স্নাইপার মেরেছে এবং সে রাশিয়ান আর্মির সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর স্নাইপার এবং সেই হয়তো এই সিনেমার মেইন ভিলেন হবে আর কি। তো যাই হোক কিছুদিন পর নেক্সট মিশন শুরু হয়, যার জন্য সকল স্নাইপার ওই জায়গাতে চলে আসে যেখানে রাশিয়ান আর্মিরা দখল করে আসছিল। তো সবার আগে মিকোলা করে কি তার সাথীদেরকে নিয়ে একটা জায়গায় বোম ফিট করে আর তারপর তার কাছ থেকে একটু দূরে গিয়ে ঘাসের মধ্যে নিজেদেরকে লুকিয়ে রাখে আর অপেক্ষা করতে থাকে কখন রাশিয়ান সৈন্যরা এখান দিয়ে আসবে। তো এর কিছুক্ষণ পরে রাশিয়ান আর্মিরা সেখান দিয়ে আসতে থাকে। তো মিকোলা তখন অবাক হয়ে দেখে ওই রাশিয়ান আর্মিতে তার স্টুডেন্ট ইভান রয়েছে, যে স্কুলে তাকে সবসময় বিরক্ত করতো। তো অবাক হয়ে যায় যে ইউক্রেনের নাগরিক হয়েও রাশিয়ান আর্মিতে ঢুকলো। তো এখানে আমি ব্যাপারটা বুঝিয়ে বলছি, প্রত্যেকটা দেশেই কিন্তু আরেক দেশের কিছু মানুষ বসবাস করে। মানে দেশভাগ যতই হোক, দেশভাগের আগে তো একসাথে বসবাস করতো। যেমন তাইওয়ানেও কিন্তু চীনের অনেক মানুষ রয়েছে, ভারত বাংলাদেশেও কিন্তু মিক্স অনেক মানুষ রয়েছে এবং মেক্সিকো আমেরিকা বা কানাডা আমেরিকা সব জায়গায় এরকম মিক্স মানুষ থাকে। তো ইভান হয়তো রাশিয়ান বংশোদ্ভূত ইউক্রেনের নাগরিক ছিল, এজন্য রাশিয়ান আর্মিতে জয়েন করেছে। তো যাই হোক মিকোলা যখন তার স্টুডেন্টকে দেখে তার ইচ্ছে হচ্ছিল না ওকে মারতে, কিন্তু যখনই কর্নেল শুট করে অর্ডার দেয় তখন মিকোলা কিছুক্ষণ ভাবার পরে ইমোশন সাইডে রেখে ইভানকে শুট করে দেয় এবং ইভান সহ বাকি সব আর্মিরা মারা যায়। কিন্তু ব্যাপারটাই কর্নেল রেগে যায় এবং মিকোলাকে বলে তোমাকে আমি কি বলেছিলাম, তুমি এত দেরি করলে কেন, কি ভাবছিলে তুমি? তখন মিকোলা বলে ওই রাশিয়ান সৈনিকদের মধ্যে একটা আমার স্টুডেন্ট ছিল, আমি বুঝলাম না ও রাশিয়ান আর্মিতে কিভাবে গেল। তখন কর্নেল বলে এটা ওর চয়েস ছিল আর এর জন্য ও শত্রুদের সাথে যুক্ত হয়েছে, ও জাতীয় বেঈমান। তো একটা জাতীয় বেঈমানের জন্য তোমার খারাপ লাগার কোনো কারণ নেই। তো এরপর তারা ক্যাম্পে ফিরে আসে। তো এখানে কর্নেল বেশিরভাগ সময় মিকোলার সাথেই কাটায়, মানে মিকোলা কিন্তু আস্তে আস্তে কর্নেলের অনেক কাছের লোক হয়ে গিয়েছে। তো কর্নেল মিকোলাকে বলে আমার দুইটা মেয়ে আছে, কিন্তু ওরা জানে না যে আমি আর্মিতে কর্নেলের জব করি। আমি ওদেরকে বলে এসেছি যে আমি অনেক বড় একটা বিজনেস করি। আমার স্ত্রী ওদেরকে কখনোই বলেনি যে আমি কর্নেলের পোস্টে রয়েছি বা এই যুদ্ধে এসেছি। তো আমার খুব ইচ্ছা আমি খুব শীঘ্রই ফিরে গিয়ে ওদের সাথে দেখা করব। তো এটা শুনে মিকোলারও তার স্ত্রীর কথা মনে পড়ে এবং সে তার স্ত্রীর শেষ চিহ্ন দেখে ইমোশনাল হয়ে যায়। কিন্তু এর পরের দিনই তারা আরেকটা মিশনে চলে যায় আর এই লড়াইটা বা মিশনটা অনেক বড় ছিল। তো এই জন্য সকল স্নাইপাররা লুকানোর জন্য একটা গর্ত খুঁড়ে নিজেদের পজিশন নেয় আর তারা এই জন্য এসেছিল কারণ তারা জানতে পেরেছিল যে রাশিয়ান কিছু সেনারা এই জায়গাটা দখল করতে আসছে। তো এই মিশনেও কিন্তু কর্নেল মিকোলার সাথে ছিল। তো ওখানে যখন মিকোলা ছিল মোটামুটি 4-5 ঘন্টা ওয়েট করার পরে সে দেখতে পায় রাশিয়ান সোলজাররা আসছে। তো ওই সোলজারদের মধ্যে মিকোলা দেখতে পায় যে ওখানে ওই দুটো সোলজারও ছিল যারা তার স্ত্রীকে গুলি করে হত্যা করেছে, তার বাড়ি পুড়িয়ে দিয়েছে এবং ওই সোলজার দুটো একদমই মিকোলার নিশানায় ছিল। তো মিকোলার হাব ভাব দেখে তো কর্নেল বুঝতে পারে যে ও তো যে কোনো সময় গুলি করে দেবে। তবে তারপরে মিকোলা কর্নেলকে জিজ্ঞেস করে স্যার আমি কি গুলি করতে পারি? কিন্তু কর্নেল বলে না এখনই নয়, ওয়েট করো, আমি উপযুক্ত সময় বলবো ও গুলি করতে। তো মিকোলা তো সহ্য করতে পারছে না, সে আবারও দেখে ওই সোলজারটা তার নিশানায় রয়েছে, যে কোনো সময় হয়তো বাইরে চলে যাবে আর তার স্ত্রীর প্রতিশোধ নেওয়ার এই সুযোগটা সে আর কখনোই পাবে না। তো আবারও কর্নেলকে জিজ্ঞেস করে আমি কাউকে গুলি করবো, ও আমার নিশানায় রয়েছে। কর্নেল আবারও মানা করে দেয়। কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য, আমাদের মিকোলার কিন্তু মেইন মিশনই ছিল সে তার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেবে আর এই জন্য সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না এবং ওই সোলজারকে শুট করে মেরে ফেলে। কিন্তু এতে যেটা
হয় বাকি সব রাশিয়ান সোলজাররা অ্যালার্ট হয়ে যায়। আর এদিকে কর্নেল মিকোলার উপর রেগে বলে তুমি এটা কি করলে। আর তখনই আমরা দেখি সেরি যে রাশিয়ান আর্মির সবচেয়ে শক্তিশালী স্নাইপার ছিল সে ওই কর্নেলকে শুট করে মেরে ফেলে। আর তার উপর সকল রাশিয়ান সোলজাররাও মটর মারা শুরু করে মানে বোম। তো এতে দেখা যায় অনেক স্নাইপার মারা যায় এবং মিকোলা করে কি কর্নেলের বডি উঠিয়ে সেখান থেকে দূরে পালাতে থাকে এবং কিছুক্ষণের ভেতর তারা রাশিয়ানদের সীমানার বাইরে চলে আসে। তো মিকোলা ক্যাম্পে ফিরে আসে কিন্তু তার মন অনেক খারাপ ছিল কারণ আজকে তার ভুলের জন্য কর্নেল মারা গিয়েছে। এবং এরপর মিকোলা প্রতিজ্ঞা করে সে যে কোনো ভাবেই হোক চেরিকে খুঁজে বের করবে এবং তাকে মেরে ফেলবে এবং কর্নেলের মৃত্যুর প্রতিশোধ নেবে। আর এই জন্য সে করে কি পরবর্তী মিশনে একাই বেরিয়ে পড়ে মানে আবার খেপে বেরিয়ে পড়ে। আর কিছু দূর যাওয়ার পরে সে রাশিয়ান স্নাইপারদের লোকেশন জানতে পেরে যায়। আর এখানে আমরা দেখি রাশিয়ান স্নাইপাররা কিন্তু ময়লার ভাগারে এবং বিভিন্ন জায়গায় এমন ভাবে ফিক্সড হয়ে রয়েছে দেখার বোঝার কোনো কায়দাই নেই। আর স্নাইপারে একমাত্র এইসব জিনিস দেখলে বুঝতে পারবে যে ওই জায়গাটা অমন কেন, ওখানে হয়তো একটা স্নাইপার আছে। তো করে কেউ টার্গেট ফিক্স করে এবং রাশিয়ান স্নাইপারকে শুট করে মেরে ফেলে। কিন্তু তখনই অন্য একটা স্নাইপার মিকোলাকে শুট করে কিন্তু মিকোলার ভাগ্য ভালো ছিল, গুলিটা হাতে লেগে চলে যায়, সে আহত হয়। তবে তারপর আহত হওয়ার মধ্যেই সে করে ওই স্নাইপারকে শুট করে মেরে ফেলে। তো যেহেতু মিকোলা আহত ছিল এই জন্য সে করে ওখান থেকে পালায় এবং একটা পরিত্যক্ত বাড়িতে গিয়ে তার ক্ষত ঠিক হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। তো এইভাবে কয়েকদিন কেটে যায়। তখনই তাকে তার আর্মি হেড কল করে এবং বলে আমাদের গোয়েন্দারা ওই স্নাইপারের খোঁজ পেয়ে গিয়েছে যে আমাদের ক্যাপ্টেনকে মেরেছিল এবং হেড মিকোলাকে বলে তুমি দ্রুত আমাদের ক্যাম্পে চলে আসো এবং তোমাদের মিশন হচ্ছে চেরিকে শেষ করা। তো এরপর যখন মিকোলা ক্যাম্পে যায় মিশন শুরু হওয়ার আগে আমরা দেখি সকল স্নাইপারকে চেরি সম্পর্কে তথ্য দেওয়া হয় যে চেরির কাছে যে স্নাইপার বা বন্দুকটা রয়েছে সেটা অনেক শক্তিশালী একটা স্নাইপার যেটা 7 কিলো পর্যন্ত কাভার করতে পারে এবং এই পর্যন্ত ইউক্রেনের সবচেয়ে শক্তিশালী 5টা স্নাইপারকে সে মেরে ফেলেছে, এর সাথে 3 জন মেশিন গানার্সকেও মেরেছে এবং তার নাম হচ্ছে চেরি। তো এখানে হেড আরো বলে সে করে কি প্রথমে ইউক্রেনের সোলজারদের মারে আর তারপর সে তার ভিডিও এবং ফটো রেকর্ড করে ইন্টারনেটে পোস্ট করে দেয় যাতে ইউক্রেনীয় সৈন্যদের সে মনোবল ভেঙে দিতে পারে। তো চেরি লাস্ট যে ইন্টারনেটে পোস্ট দিয়েছে সেখান থেকে আমরা ওর লোকেশনটা জানতে পেরেছি। তো এখানে কিছু সেনা বুদ্ধি দেয় আমরা যদি ওই লোকেশনের চারপাশে মাইন ছড়িয়ে দিই তাহলে কেমন হবে। মিকোলা তখন বলে না এটা আমরা করতে পারবো না, কারণ যতক্ষণে আমরা ওখানে মাইন ছড়াতে যাব, মাইন মানে তো জানাই মাটির নিচে যে বোমগুলো পুঁতে দেয়, ততক্ষণে ওরা আমাদেরকে মেরে সাফ করে দেবে। তো তখন ওদের হেড তার পরিকল্পনা বলে সেটা হচ্ছে তোমরা 2টি গ্রুপে সেখানে যাবে। এক গ্রুপ করবে কি রাশিয়ান ওই স্নাইপারদের সামনে থেকে অ্যাটাক করবে যার ফলে তারা বিজি হয়ে যাবে, আর অন্য গ্রুপ করবে কি তাদেরকে ওপর থেকে অ্যাটাক করবে। তো এতে তারা দুই দিক থেকেই ব্যস্ত হয়ে যাবে। আর মিকোলা তখন এই সুযোগে বিল্ডিং এর ভেতরে প্রবেশ করবে আর তারপর ভেতর থেকে স্নাইপারদেরকে মারবে। তো প্ল্যান অনুযায়ী তারা এমনই করতে থাকে, সবাই যার যার পজিশনে চলে যায় এবং রাশিয়ানদের মনোযোগ নষ্ট করতে সফল হয়। আর মিকোলা তো সুযোগ পেয়ে যায় বিল্ডিং এ প্রবেশ করার। তো মিকোলা সেখানে গিয়ে তার সামনে 2 জন রাশিয়ান স্নাইপারকে দেখতে পায় এবং ইনস্ট্যান্ট তাদেরকে শুট করে মেরে ফেলে আর তারপর এগিয়ে যায়। আর এরপর মিকোলা তার সাইদেরকে বলে সামনে যাওয়ার রাস্তা ক্লিয়ার করে দাও। তো তখন ইউক্রেনীয় স্নাইপাররা রাশিয়ান অনেক সেনাকে মেরে ফেলে এবং মিকোলার রাস্তা ক্লিয়ার করে দেয়। তো মিকোলা এগিয়ে যায় আর অন্যদিকে আমরা দেখি সেরি নোটিস করে ওয়াকি টকিতে কোনো সোলজারই কোনো রিপোর্ট দিচ্ছে না। তো তার কিছুটা সন্দেহ হয় নিচে আক্রমণ তো হয়নি। তো এটা চেক করার জন্য সে ছাদে চলে যেতে থাকে কারণ ছাদে একজন রাশিয়ান স্নাইপার ছিল, কিন্তু গিয়ে দেখতে পায় সেও মারা গিয়েছে। তো এটা দেখে সে বুঝতে পারে এখানে হামলা হয়েছে। কিন্তু এরপর সে যখন তার পজিশনে আসে তখন সে ওই মিকোলার স্ত্রী ওই অ্যাঞ্জেলটা দেখতে পায় আর সে বুঝতে পারে এখানে কে রয়েছে। কিন্তু ও সতর্ক হবার আগে মিকোলা উপর থেকে লাফ দিয়ে চেরিকে ইনস্ট্যান্টলি মেরে ফেলে। তো চেরি যেহেতু মেইন ভিলেন ছিল ওকে এত সহজে মারলো ব্যাপারটা আসলে সিনেম্যাটিক হয়নি। তো যাই হোক তখন অন্য একজন রাশিয়ান স্নাইপার কিছু শব্দ পায় আর এতে সেও অ্যালার্ট হয়ে যায়, কিন্তু তখন মিকোলা তার কাছে এসে তার উপর গ্রেনেড ফেলে এবং ওই স্নাইপারও মারা যায়। কিন্তু এখানে আমাদের আরেকটা জিনিস দেখানো হয়, চেরি যখন ওপরে চেক করার জন্য গিয়েছিল এবং ডেড বডি পেয়েছিল তখন সে অলরেডি ব্যাকআপের জন্য রাশিয়ান আর্মিকে কল করেছিল, যার ফলে রাশিয়ান আর্মিরা এখানে আসছিল কিন্তু তারা জানতো না যে চেরি মারা গিয়েছে। তো এই জন্য তারা চেরিকে কল করে কন্ট্যাক্ট করে, কিন্তু কল ওঠায় মিকোলা এবং বলে তোমরা আসো আমরা ওয়েট করছি এবং তোমাদের খুব ভালো মতো ওয়েলকাম করা হবে। আর এটা বলেই সে তার স্নাইপারদেরকে ট্রাকে শুট করার অর্ডার দেয়। তো এরপর ড্রাইভারকে শুট করা হয় এবং গাড়িটা থেমে যায় এবং এরপর বাকি সব রাশিয়ান সিপিআইরা ট্রাক থেকে নামতে লাগে। কিন্তু তারা জানতো না যে এখানে ইউক্রেনীয় স্নাইপাররা এবং সৈন্যরা আগে থেকেই প্রস্তুত হয়ে রয়েছে চারদিক থেকে। তো এখানে ইউক্রেনীয় সকল স্নাইপারসরা তাদের উপর গুলি বর্ষণ করতে থাকে এবং সবাইকে মেরে ফেলে। তো এরই মাধ্যমে মিকোলা করে কি তার স্ত্রী হত্যার প্রতিশোধ এবং তার প্রিয় কর্নেল হত্যার প্রতিশোধ নিতে সমর্থ হয়। আর তারপর মিকোলা যায় তার স্ত্রীর কবরের কাছে এবং দুঃখ ভরা মন নিয়ে বলে আমি আমার শত্রুদের কাছ থেকে প্রতিশোধ নিতে পেরেছি কিন্তু এখনো আমার দেশের প্রতিশোধ নিতে পারিনি, আর এজন্য আমাকে যেতে হবে। আর এটা বলে সে পরবর্তী মিশনে চলে যায় আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলছে। তো বাংলাদেশের বেশিরভাগ মানুষের রাশিয়ার পক্ষে আর কি। আর এর কারণটা হচ্ছে আমরা আমেরিকাকে পছন্দ করি না, আমেরিকা যেহেতু রাশিয়ার বিপক্ষে সেজন্য রাশিয়া পছন্দ। তবে অ্যাকচুয়ালি রাশিয়া অত ভদ্র দেশ নয়। বাস্তবতা হচ্ছে রাশিয়া বরাবরই ওদের জনগণের উন্নয়ন বা অর্থনৈতিক অবস্থার চেয়ে কিভাবে সামরিক উন্নয়ন হবে, কিভাবে হ্যাডাম খাটাবে সারা জীবনে এ নিয়েই ছিল। আর এর জন্য সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়েছে এবং রাশিয়ার সাথে ওদের যে
প্রতিবেশী দেশগুলো রয়েছে ওদের কারোর সাথে ভালো সম্পর্ক নয়। যেমন বেলারুশের সাথে ভালো সম্পর্ক আমরা জানি, কিন্তু কিভাবে ভালো সম্পর্ক, রাশিয়া বেলারুশে নিজেদের পছন্দ মতো সরকার বসিয়ে রেখেছে। তো বেলারুশের মানুষই কিন্তু রাশিয়াকে পছন্দ করে না, আর্মেনিয়ার সাধারণ মানুষও রাশিয়াকে পছন্দ করে না। আর তাছাড়া ওই যে একটা মুসলিম চেচেন নাকি কি আছে যোদ্ধা রমজান কাদিরভও কিন্তু খুব খারাপ একটা লোক, এবং ও কিন্তু ডেঞ্জারাস রকমের স্বৈরাচারী এবং জোর করে ক্ষমতায় রয়েছে। ওর বাপেও ক্ষমতায় ছিল, ও জোর করে ক্ষমতায় রয়েছে। তো যে যাই মনে করেন, রাশিয়া, চায়না, আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, এরা আসলে কেউ কারো ভালো চায় না, কোনো দেশেরই ভালো চায় না এরা। তো যাই হোক, এখানে একটা সত্য কথা বলতেই হচ্ছে, আমি মনে প্রাণে চাই না যে রাশিয়া হারুক, আমি চাই রাশিয়ারও দাম থাকুক, কিন্তু ইউক্রেনও বেঁচে যাক। অ্যাকচুয়ালি রাশিয়াকে আমিও পছন্দ করি, কিন্তু অ্যাকচুয়ালি যে যুদ্ধটা শুরু হলো এটা ইচ্ছে করলে হয়তো অ্যাভয়েড করা যেত। এদিকে আমেরিকারও যথেষ্ট দোষ রয়েছে, আর রাশিয়া তো আগে থেকে একটু পাজি টাইপের, সত্যি কথা যেটা। তো যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।